এশিয়া কাপে বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন সাবেক ক্রিকেটার ও বিসিবি নির্বাচক হাসিবুল হোসেন শান্ত। শান্ত ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। শান্ত ভাই, আসলে আমরা প্রিভিউ দেখছিলাম, যেই দলটার এশিয়া কাপের সুপার ফোরে ওঠাটাই হচ্ছে একটা যদি কিন্তু সমীকরণে ছিল, মোটামুটি বলা যেতে পারে লাস্ট ম্যাচটা আমরা তাকিয়েছিলাম অন্যের দিকে। সেই দলটা হচ্ছে আগামীকাল ভারতের বিপক্ষে নামবে এবং এই ম্যাচটা যদি আমরা জিতে যাই মোটা থেকে বলা যেতে পারে যে এশিয়া কাপের ফাইনাল, অনেকদিন পর আবার হচ্ছে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত হবে। কেমন দেখছেন আসলে সম্ভাবনা ম্যাচটা? না, বাংলাদেশ তো উইনিং টিম আছে। যেভাবে বাংলাদেশ টিম খেলে আসছে, প্রথমে সবাই ভেবেছিল যে বাংলাদেশ যেতে পারবে কিনা, বাট বাংলাদেশ কিন্তু তাদের খেলা দিয়ে প্রমাণ করে এসেছে। তো আমি মনে করি ইন্ডিয়া অবশ্যই ভালো টিম। সবাই বলছে ইন্ডিয়া আনবিটিং চ্যাম্পিয়ন হবে, বাট ইন্ডিয়াকে হারানো সম্ভব। বাট সেই ক্ষেত্রে আমাদেরকে তিনটা ডিপার্টমেন্টেই ভালো করতে হবে, ব্যাটিং, বলিং, ফিল্ডিং তিনের ক্ষেত্রে। বিশেষ করে লাস্ট ম্যাচে যদি আপনি দেখেন যদি ফিল্ডিংটা কিন্তু আমরা একটু হলেও পিছিয়ে ছিলাম। তো ফিল্ডিংটা যদি আমরা 15-20 রান ফিল্ডিং করে বাঁচাতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইন্ডিয়ার সাথে যাওয়ার ক্ষেত্রে অনেক কাজে দেবে। এবং সাথে আমাদের ইন্ডিয়ার যারা ব্যাটার আছেন তাদেরকে আমাদেরকে প্ল্যান করে বল করতে হবে, এবং প্ল্যান অনুযায়ী যদি আমরা বল করতে পারি তাহলে সম্ভব। আমরা যদি তাদেরকে বাউন্ডারির সংখ্যা কমাতে পারি, দেখা যাবে তারা কিন্তু তখন একটু হলেও ব্যাটিংয়ে তাদের চিন্তা করতে হবে। তো আমাদেরকে অনেক চিন্তা করে খেলতে হবে এবং প্ল্যানিং করে খেলতে হবে। প্ল্যানিংটা যাতে সঠিকভাবে আমরা এক্সিকিউট করতে পারি মাঠে, সেটা কিন্তু আমাদের মেইন লক্ষ্য। আমার মনে হয় যে ওপেনিং 6 ওভারটা ভেরি ইম্পর্টেন্ট। 6 ওভারে যদি ব্যাটিং করি তাহলে আমাদের ক্ষেত্রে সেটা 6 ওভারটা ইউটিলাইজ করতে হবে। 6 ওভারে কমপক্ষে হলেও আমাদের একটা গেলে সমস্যা নেই, বাট 50-এর উপর রান থাকতে হবে। আর ইন্ডিয়াকে যেভাবে হোক, মানে ওদের স্টার্টিংটাই কিন্তু ওদের মেইন। দেখা যায় যে গিল এবং ওপেনিং যে আছে স্টার্টিংটা খুব বেশি করছে, মানে 6 ওভারে দেখা যায় যে প্রায় 60-70 রান করে ফেলে। সেই জায়গায় যদি আমরা তাদেরকে আটকাতে পারি তাহলে হয়তো বা ফাইট হবে বা জেতার চান্সেস থাকে। 6 ওভারটা ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ব্যাটিং বলেন, ফিল্ডিং বলেন, যে ক্ষেত্রেই। শান্ত ভাই, যে বলছিলেন যে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং আসলে 3 বিভাগেই ভালো করলে আমাদের জয়ের একটা চান্স রয়েছে। শান্ত ভাই, ওরাও তো নিশ্চয়ই চেষ্টা করবে যে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 বিভাগে ভালো করা। আমরা যদি দুটো টিমের কম্প্যারিজনে যাই, দেখা গেল আমরাও ভালো করলাম, ওরাও ভালো করলাম, তাহলে আসলে আপনি যদি মানে দুই দলের অ্যানালাইসিস দেখেন, সেক্ষেত্রে ইন্ডিয়া কিন্তু এগিয়ে আছে। জাসপ্রীত বুমরা আছে, পান্ডিয়া আছে, তারপরে আপনাদের স্পিনার আছে, কুলদীপ যাদব চমৎকার বোলিং করছেন। তো তাদেরকে আমাদের খেলতে হলে একটু বুঝে শুনে খেলে, বিকজ আপনি যদি দেখেন তাদের সবগুলি খেলাতে কিন্তু তাদেরকে খেলতে অন্যান্য টিমের ব্যাটাররা কিন্তু অনেক সমস্যাগ্রস্ত হয়েছে। তো আমার মনে হয় যে তাদেরকে যদি আমরা মানে বল কাউন্ট করে খেলি, এবং দেখা যায় যে আমরা যদি অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা জোর করে মারতে যাই, যে বলগুলি মারা নয় কঠিন বলগুলি, সেগুলোকে একটু যদি আমরা মানে ভালো করে চিন্তা করে খেলি তাহলে চান্স থাকবে আসলে। বিশেষ করে বলবো যে ইন্ডিয়ার সাথে খেলা আসলেও অনেক বেটার টিম। ওরা আইপিএল খেলা ওদের এত বেশি স্ট্রং হয়ে গেছে, এবং তাদের যদি ব্যাটাররা দেখেন লম্বা একটা ব্যাটিং, স্যামসুং পর্যন্ত ব্যাটিং আছে, ইন্ডিয়া পর্যন্ত ব্যাটিং আছে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ব্যাটারদেরকে অবশ্যই বলার দিকে একটা রান দিতে হবে, যেটা ডিফেন্ড করা যায়। মানে আমাদের আসলে ভালো খেলতে হবে, অ্যাট দ্য সেম টাইম প্রত্যাশা রাখতে হবে ইন্ডিয়া যাতে একটু খারাপ খেলে, তাহলে হয়তো সম্ভাবনাটা থাকে আর কি। না, সত্যি বলতে ইন্ডিয়া আসলে ভালো টিম। সেক্ষেত্রে আমাদেরকে ওদের চেয়ে ভালো ক্রিকেট খেলতে হবে, আদারওয়াইজ চান্সেস খুবই লেস। সো সেই ক্ষেত্রে অবশ্যই মানুষকে অনেক চিন্তার বিষয় করছে। শান্ত ভাই, আমাদের সামর্থ্যটা যদি দেখি ব্যাটিং, আপনি ব্যাটিং এর কথা বারবার বলছিলেন, আমরা দেখা যায় যে অ্যারাউন্ড 150-160 এরকম রানই কিন্তু টি-20-তে করে থাকে। এবং ইন্ডিয়ার এগেনস্টে যে আমরা একটা জয় পেয়েছিলাম 2019 সালে সম্ভবত, সেই ম্যাচটা 148-এ ইন্ডিয়াকে আমরা আটকে ফেলতে পেরেছিলাম বলেই সেই ম্যাচটা আমরা জিতেছিলাম 7 উইকেটের বড় ব্যবধানে। এই ম্যাচটা তো বোলারদের হয়ে একই টার্গেটটা থাকবে কিনা, যে ইন্ডিয়াকে যত সম্ভব, যদি হচ্ছে ইন্ডিয়া আগে ব্যাট করে, যত সম্ভব হচ্ছে দ্রুত বেঁধে ফেলা, সেই টার্গেটটা নিতে হবে কিনা? অবশ্যই আসলে টচও একটা ফ্যাক্টর আছে। দেখা যাচ্ছে যে আপনার টচে যারা মানে উইন করছে তারা কিন্তু আগে ফিল্ডিংয়ে নিচ্ছে, পরে কিন্তু ব্যাটিংটা ইজিয়ার হয়ে যাচ্ছে। টচটা একটা ফ্যাক্টর আছে। আর যদি আগে ব্যাটিং করে অবশ্যই যত লেস সম্ভব, যত কম রানে সম্ভব ইন্ডিয়াকে আটকানো বেটার হবে। সো আমার মনে হয় যে 150-60-এর মধ্যে যদি আমরা করতে পারি তাহলে আমরা ফাইট করতে পারবো। আচ্ছা, ইন্ডিয়াকে যদি আটকাতে পারি, কারণ আমরা লাস্ট ম্যাচটা পাকিস্তানের এগেনস্টও দেখলাম, মানে ম্যাচটা মোটামুটি হেসে খেলে জিতেছে, যদি 170 আপ টার্গেট ছিল কিন্তু হেসে খেলে জিতেছে। সুতরাং ইন্ডিয়াকে যদি আমরা অল্প ব্যবধানে আটকাতে পারি সেক্ষেত্রে আমাদের চান্সেসটা বেশি থাকে। এই অল্প ব্যবধানে আটকানোর জন্য বোলারদের যে ভূমিকা, আপনি যদি বলেন লাস্ট ইনিং কম্বিনেশনটা আপনি রাখবেন কিনা বোলিং এর ক্ষেত্রে, নাকি হচ্ছে এখানে আপনি যদি শরীফুলের বোলিং দেখেন, লাস্ট দুটো ম্যাচ খেলেছে এশিয়া কাপে, দুটোতে কিন্তু প্রায় 50 রান দিয়েছে, আর একটা 49 রান দিয়েছে। তো সেক্ষেত্রে এবং উইকেটও মানে একটা রান দুটো পেয়েছেন। সেই ক্ষেত্রে মনে হয় যে এখানে একটা চেঞ্জেস দরকার আছে। আচ্ছা, ইন্ডিয়া জায়গায় সাকিব এর কথা যদি বলি, সাকিব কিন্তু ভালোই বোলিং করে ইন্ডিয়ার এগেনস্টে, তার 7 উইকেট আছে। সেই ক্ষেত্রে হিসাব করলে এই জায়গায় সাকিব আসতে পারে, সাকিবকে চেঞ্জ শরীফুলের জায়গায় সাকিবকে খেলানো যেতে পারে, রাইট।
আচ্ছা, নাসুমকে নিয়ে হচ্ছে কোনো রকমের কোনো করবেন কিনা, বা হচ্ছে এই জায়গাটাতে ইন্ডিয়া আসলে সবসময় দেখেন স্পিনে কিন্তু অনেক বেটার ব্যাটিং করে, সো সেক্ষেত্রে আমার মনে হয় যে পেস বোলার থাকাই ভালো। আচ্ছা, মোস্তাফিজ অসাধারণ বল করেছে, আমরা যদি লাস্ট ম্যাচটার কথা বলি, কিন্তু ইকোনমি রেটের দিকে যদি একটু খেয়াল করি তাহলে সেই জায়গাতে মোস্তাফিজ হয়তো শীর্ষ 5-এর 3 নম্বরে রয়েছে এশিয়া কাপে সোফার এখন পর্যন্ত পারফরমার যারা রয়েছে, ইকোনমি রেটটা একটু বেশি। আবার ওই দিক থেকে যদি বিবেচনা করি সাকিব এবং হচ্ছে নাসুমের ইকোনমি রেটটা বেশি। আমাদের যেহেতু ইকোনমি একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে, এই মানে সবকিছু মিলে কি টিম ম্যানেজমেন্ট একটু প্রেশার রেখে না আসলে কাকে? ইন্ডিয়ার সাথে সবসময় প্রেশারে থাকবে, সব টিমই প্রেশারে থাকে, সব বাংলাদেশও প্রেশারে থাকবে, বাট মুস্তাফিজের আপনি যদি বিগত ম্যাচগুলি দেখেন ডেথ ওভারে কিন্তু চমৎকার বোলিং করছেন, উইকেটও পাচ্ছেন এবং রানও কম দিচ্ছেন। সেক্ষেত্রে আমি বলবো যে মুস্তাফিজের এই ধরনের টিমের সাথে যদি ইকোনমি 8-7 থাকে খুবই ভালো, তো 7টা মানে খুব টাফ হবে, 8-এর মধ্যে রাখতে পারলে খুবই ভালো হয়। লাস্ট ম্যাচে সাইফ রান পেয়েছে, তাহজুদা দুর্দান্ত একটি ইনিংস খেলেছে, সবকিছু মিলে ব্যাটিং পজিশনে কি কোনো রকমের কোনো না আমার এখন কোনো সুযোগ আছে? সুযোগ আপনি নিজে বলেন, সুযোগ আসলে নেই। আপনি শামীম পাটোয়ারি কিন্তু ওই জায়গায় পারফর্ম করে ফেলেছে, জাকির আলীও অনেক পারফর্ম করছে, তো ওইখানে আসলে মিডল চেঞ্জ করার মতন আমি দেখছি না। মেহেদি মিরাজ তো ভালো বোলিং করেছেন লাস্ট ম্যাচে, সো সেক্ষেত্রে এই কম্পিটিশনে থাকার চান্স বেশি। আর তানভীর তামিমকে একটু রান করতে হবে, একটা ম্যাচে রান করার পর সেকেন্ড ম্যাচে কিন্তু সে রান করতে পারেনি। তো এই ম্যাচটা ইন্ডিয়ার সাথে কিন্তু তানভীর তামিমকে অবশ্যই একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। তামিম যদি রান করতে পারে তাহলে আমাদের ভালো একটা সুযোগ থাকবে, ভালো একটা স্কোর করার। শান্ত ভাই, আমরা যদি একটু ফুটবল দিয়ে যদি উদাহরণ দিই, যে কোনো একটা অপোনেন্টের এগেনস্টে লাইক আর্জেন্টিনা বা হচ্ছে আমরা যদি এখন ইন্টার মায়ামির কথা বলি, মেসিকে আটকানোর জন্য হচ্ছে স্পেশাল কিছু প্ল্যান থাকে, কিন্তু আমরা যদি ইন্ডিয়া টিমটার দিকে তাকাই সবাই মেসি, আমরা আসলে কারে আটকাবো, কাকে নিয়ে প্ল্যান করব? বেসিক্যালি দেখা যাচ্ছে ওর স্ট্রাইক রেট 197। হ্যাঁ, তো অভিষেক শর্মার স্টার্টটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ও কিন্তু যার ধরুন সম্মুখীন কিন্তু তার যে ন্যাচারাল খেলা সেখান থেকে সে একটু স্লো খেলছেন, যাই তো অভিষেক শর্মার জন্য অভিষেক শর্মা যেভাবে স্টার্ট করেন সেটা যদি আমরা আটকাতে পারি, তাহলে তার উইকেটটা নিতে পারি, তাহলে কিন্তু ইন্ডিয়া একটু হলেও বেশি পারবে। তারপর ইন্ডিয়া ব্যাটিং লাইনে অনেক লম্বা, আমাদেরকে অনেক অনেক বেশি খাটতে হবে এই খেলার জন্য, আমাদেরকে অনেক মনোযোগী থাকতে হবে। ওই ভালো কথা বলেছেন শান্ত ভাই। আমাদের মনে হয় আসলে ওরা কতটা শক্তিশালী সেটা নিয়ে না ভেবে নিজেদের কি আছে সেটা নিয়ে আমরা অ্যানালাইসিস করতে পারি। আমরা যদি বেস্ট স্ট্রাইক রেটের কথা বলি, আপনিও স্ট্রাইক রেটের কথা বলছিলেন, সোফার এখন পর্যন্ত যে স্ট্যাটটি রয়েছে এশিয়া কাপে আমরা দেখছি বাংলাদেশের 20 নম্বর ব্যাটসম্যান হিসেবে লিটন দাস ওই তালিকাতে রয়েছে, সম্ভবত 130-এর কাছাকাছি স্ট্রাইক রেট। আপনি অভিষেক শর্মার কথা বলছিলেন, প্রায় 200 স্ট্রাইক রেটে ব্যাট করে থাকে, সেখানে বাংলাদেশের পজিশন একজনই প্রতিনিধিত্ব করছে 20-এ, তার পাওয়ার নাম্বার হচ্ছে 20। আসলে এই জায়গাটা আসলে কি করা যেতে পারে? আমরা পাওয়ার হিটিং কোচ দিয়ে কাজ করালাম, অনেক কিছু করালাম, টি-20-তে আসলে স্ট্রাইক আসলে আপনি যেটা পাওয়ার হিটিং কোচ নিয়ে আসে এত তাড়াতাড়ি তো সম্ভব না, একটু সময় লাগে সব কিছু ক্ষেত্রে। আমার মনে হয় যে আমাদের যে ঘরোয়া যে ক্রিকেট স্ট্রাকচার যে নতুনভাবে তৈরি হচ্ছে সেটা যদি সঠিকভাবে আমরা ইউটিলাইজ করতে পারি, সেটা দেখা যাবে যে নতুন অনেক প্লেয়ার আসবে যাদের স্ট্রাইক রেট অনেক ভালো থাকবে। আমি মনে করি লিটন এখন যে ক্রিকেটটা খেলছেন সেটা যদি লাস্ট ম্যাচে যদি দেখেন 15 বলে 22-23 রান করেছেন, বাট ভেরি ইম্পর্টেন্ট রান করছে, সেটা যদি উনি ক্যারি করে নিয়ে যেতে পারতেন তাহলে আরও বেটার হতো। সো আমার মনে হয় যে লিটনের ব্যাটিংটা যতক্ষণ উনি উইকেটে থাকবেন, চেষ্টা করে যদি উনি লম্বা সময় থাকতে পারেন তাহলে টিমের জন্য অনেক ভালো। সেক্ষেত্রে আমি লিটনের উইকেটে থাকাটা ভেরি ইম্পর্টেন্ট, উইকেটে থাকলে কিন্তু লিটন রান করতে পারবেন। তো লিটনের ব্যাটিংটা তামিম যে ব্যাটিংটা এবং সাইফ হাসান তো ভালোই ব্যাটিং করছেন, বাট এটা কন্টিনিউ করে যেতে হবে, সেটা যাতে ইন্ডিয়ার সাথে আবার আটকিয়ে না যায়। তো আমার মনে হয় যে মোটামুটি বাংলাদেশ টিম যদি দেখেন হৃদয় ফর্মে চলে আসছে, লাস্ট ম্যাচে শরীফুল বাদে মোটামুটি সবাই কিন্তু ভালো। তো ইন্ডিয়ার সাথে জিততে হলে কিন্তু আমাদের সবাইকে ভালো খেলতে হবে, প্রতিটা ডিপার্টমেন্টে ভালো খেলতে হবে। মানে কথা একটা আমাদের ভালো খেলতে হবে। শান্ত ভাই, আমরা যদি একটু কম্প্যারিজন করি, টিম কম্প্যারিজন করি ওভারঅল এশিয়াতে, এখন 4টা দল সুপার 4 খেলছে, সঙ্গে যদি আফগানিস্তানকে নেই এবং ইন্ডিয়াকে যদি হচ্ছে এক পাশে রাখি, কেন যেন মনে হচ্ছে যে বাকি 4টা দল মোটামুটি সেম লেভেলের ক্রিকেট খেলছে, ইন্ডিয়ার ক্রিকেটের লেভেলটা হচ্ছে একটু অন্য জায়গাতে চলে গেছে, মোটামুটি ধরাছোঁয়ার বাইরে। আপনি এইচ লেভেলে দীর্ঘদিন নির্বাচক হিসেবে কাজ করেছেন, এখন ন্যাশনাল টিমের নির্বাচক হিসেবে কাজ করছেন বা কাজ করবেন, সামনের দিনে দায়িত্ব পেয়েছেন। এই জায়গাটাতে হচ্ছে আসলে এই পার্থক্যটা যে ইন্ডিয়া এত ডেভেলপ, আমরা হচ্ছে একটু পেছনে বা বাকি দেশগুলো একটু পেছনে। এই সত্যি কথা বলতে ইন্ডিয়ার যে ঘরের স্ট্রাকচারগুলি আছে, তারপর ইন্ডিয়া অনেক বড় দেশ, ওদের অনেক ধরনের টুর্নামেন্ট হয়, অনেকগুলি টি20 হয়, জুনিয়র বলেন সিনিয়র বলেন সব ক্ষেত্রেই। তো তারা এত প্রচুর খেলা খেলেন যার জন্য তারা অনেক দূরে এগিয়ে থাকেন। আমরা কিন্তু দেখেন আমাদের দেশে ছোটো মাঠও স্বল্পতা আছে, ওয়েদারেরও একটা ফ্যাক্টর আছে, খুব তাড়াতাড়ি রেনি সিজন চলে আসে। তো আমরা যদি একটা টুর্নামেন্ট শেষ করে যে আরেকটা টুর্নামেন্ট খেলবো, যে প্লেয়ারগুলি চান্স পেয়েছে যারা 19-20,
যারা চান্স পায়নি তাদের জন্য যে আরেকটা টুর্নামেন্ট দেবো, সেই টুর্নামেন্টটা দিতে গেলে দেখা যায় যে বৃষ্টি চলে আসে। সেখান থেকে আমরাও কিন্তু অনেকটা প্রাকৃতিক কারণেই আমরা পিছিয়ে যাচ্ছি। তো আমাদের সময় এবং মাঠের অভাবে সেগুলো আমরা করতে পারছি না। তো এগুলো যদি আরও স্ট্রং করা যায় বা ঘরোয়া ক্রিকেটটা যদি আরও স্ট্রং লেভেলে ক্রিকেট করা যায়, খেলানো যায়, তাহলে সম্ভব সামনের দিকে ভালো প্লেয়ার, আরও বেটার প্লেয়ার বাড়বে। বা স্ট্রাকচারটা, ক্রিকেট স্ট্রাকচারটা খুবই ইম্পর্টেন্ট আমাদের। বিকজ যদি দেখেন আপনি যে বিভাগীয় যে ক্রিকেটগুলি হয় না, ফার্স্ট ডিভিশন বলেন, সেকেন্ড ডিভিশন বলেন, শুধু ঢাকায় হচ্ছে, বাট এগুলো আপনার চিটাগাং ব্রিগেড বলেন, সিলেট বিভাগ বলেন, রংপুর বিভাগ বলেন, এই বিভাগগুলিতে অবশ্যই এই খেলাগুলি চালু করতে হবে। ফার্স্ট ডিভিশন বলেন, সেকেন্ড ডিভিশন বলেন, টি20 টুর্নামেন্ট বলেন, এগুলো যদি যখন শুরু হবে তখন কিন্তু আরও বেটার অনেক ধরনের প্লেয়ার তখন বের হবে। তখন আমাদের সিলেক্ট করতে সহজ হবে আর প্লেয়ার সিলেক্ট করা। শান্ত ভাই, এইজ লেভেলে তো আপনি কাজ করেছেন, এই যে পাওয়ার হিটারের যে একটা ল্যাকিংস বা একটু যে অভাব রয়ে গেছে, আপনি কেমন পটেনশিয়াল দেখেছেন এইজ লেভেলে? আসলে আমরা সত্যি কথা বলতে যে বাইবর্নে কিন্তু আমরা অতটা স্ট্রং না। সো আমাদেরকে স্ট্রংনে মানে স্ট্রেংথের কাজ অনেক বেশি করতে হয়, জিমের কাজ করতে হয়। সো প্রপার যে ট্রেনার বা আপনি যে জিনিসটা প্রপার যে কাজটা শরীরের যে ফিজিক্যাল ফিটনেসের যে দরকার, শুধু ওই টুর্নামেন্টগুলিতেই সেগুলো দিচ্ছেন ট্রেনার। বাট যখন খেলা শেষ হয়ে যাচ্ছে তখন কিন্তু তারা সেই ট্রেনার পাচ্ছেন না বা সেই ফুডটা পাচ্ছেন না। সো এইগুলো অনেক ব্যাপার আছে যেগুলো আসলে একটা লং টার্ম প্রসেসের এটা আসলে কি বলবো, আর্থিক একটা ব্যাপার আছে, সেই ক্ষেত্রে আমরা পিছিয়ে যাচ্ছি। তো আমার মনে হয় যে এগুলো আসলে অনেক লম্বা সময়ের ব্যাপার। এগুলো কালচারটা একটু চেঞ্জ করে দরকার। যারা ক্রিকেট খেলছেন তাদেরকে তাদের ফিটনেসের ব্যাপারে পুরো বাংলাদেশে আসলে এই জিনিসগুলি ছড়িয়ে দিতে হবে, যাতে তারা ইজিলি পায়। ফিটনেস করার জন্য যে ট্রেনিংটা দরকার, যে টিচিংটা দরকার, সেই টিচিংটা যদি পায় তাহলে অবশ্যই আমরা মানে একদম ছোটো লেভেল থেকে সেই কাজগুলি করে আনতে পারবো। কারণ আপনার একটা বয়সে 17 বছরের বয়সের ছেলে যে ধরনের জিম করবে, সিনিয়র প্লেয়ার কিন্তু অন্যরকমের জিম করবে। তো 17 বছর প্লেয়ারের যে জিমটা দরকার, যে ফিজিক্যাল ট্রেনিংটা দরকার, সেটা সঠিকভাবে তাদের জানতে হবে। আচ্ছা, তো ওভারঅল সব কিছু যদি বলি, আমরা যদি সাম আপ করি যে আসলে কালকের ম্যাচে মানে প্লেয়ার অফ দ্য ওয়াচ বা যেটা বলি আমরা, যে মানে কি রোলটা হচ্ছে আসলে কারা প্লে করতে পারে, বাংলাদেশের স্পটলাইটে কারা থাকতে পারে, বা হচ্ছে ইন্ডিয়ান কোন জায়গাটা আমাদের আসলে আমি মনে করি যে মুস্তাফিজের বোলিং, তানজিম তামিম আর লিটনের দুজনের ব্যাটিংটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। এবং ডেথ ওভারে আমরা কীভাবে রান বাইর করে ম্যানেজ করতে পারি। হ্যাঁ, ডেথ ওভারটা দেখা যায় যে বুমরা বোলিং করেন, চমৎকার বোলিং করেন, সেই ক্ষেত্রে আমরা রান বের করে আনতে হবে কীভাবে, এটা আমাদের একটা প্ল্যান করতে হবে। সাধারণত দেখা যায় যে ওই সময় জাকেরিলা অনেকই বেশি ম্যাক্সিমাম টাইমে ডেথ ওভারটা খেলেন, শামীম পাটোয়ারি। তো আমাদের দুজনকে ডেথ ওভারটা যদি যান, সেক্ষেত্রে বুঝে শুনে খেলতে হবে। ডেথ ওভার ম্যানেজমেন্ট একই সঙ্গে হচ্ছে মোস্তাফিজের বোলিংটা, সবকিছু মিলে যদি আমরা ভালো করতে পারি একটা প্রত্যাশা করা যায়। ধন্যবাদ শান্ত ভাই আমাদের স্টুডিওতে যুক্ত হওয়ার জন্য। আমাদেরও প্রত্যাশা থাকবে বাংলাদেশ কালকে ভারতকে হারাবে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বিসিবি নির্বাচক হাসিবুল হোসেন শান্তর সঙ্গে। আগামীকাল বাংলাদেশের যে ডু অর ডাই না, অনেক সম্ভাবনা একটা ম্যাচ, যে ম্যাচে বাংলাদেশ জিতলে হয়তো বা ফাইনাল নিশ্চিত হয়ে যাবে, তার চুলচেরা বিশ্লেষণ করছিলেন তিনি।